ডিয়ার ফ্রেন্ডস, গিমা দালালের ভিডিও রিয়াকশান জেনারেলি আমি দিই না, কারণ ওর ভিডিওতে যা থাকে তার কোনো মাথা মুন্ডু নেই, কোনো যুক্তি দিয়ে সে ব্যাপারে কথা বলা যায় না। কিন্তু লেটেস্ট ভিডিও থেকে অনেক কিছু রিফ্লেক্ট করছে। কালকে আমি আপনাদের কিছু কথা বলেছি আমার লাস্ট ভিডিওটাতে, কিন্তু কালকে যখন ভিডিওটা করেছি না, তখন হচ্ছে পিক টাইম, হাউস হোল্ড চোর্স যেটা, তার পিক টাইম ওটা 8টা 8:30 হবে। তখন বেশি কথা বলার তো টাইম ছিল না, বাকি কথাগুলো এখন বলছি। তো ডিয়ার ফ্রেন্ডস, প্রথমে আপনাদের ওয়েলকাম করে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, কালকের ভিডিও থেকে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা জানতে পারছি, যেটা রিফ্লেক্ট করছে, সেটা কি বলুন তো? গিমা দালালের যে ব্যবসায়ী মনোবৃত্তি, বুঝতে পারছেন? আসল যে কারণে ও ওই ছোট্ট বাচ্চাটাকে, টিনার বাচ্চাটাকে ইউজ করছিল, ঠিক আছে, যে কারণে ও জলনদীপদের বাড়িতে ঢুকে বসে আছে, কালকের ভিডিও থেকে কিন্তু স্পষ্ট বোঝা গেল। কখন? যখন এই 3টে শর্ত বলতে এসছে। প্রথম শর্তটা তো ক্লারিফাই করতে পারলো না, 5,000 টাকার ব্যাপারটা। 5,000 টাকা, 5 লাখ টাকার ব্যাপারটা, সরি, 5 লাখ টাকার ব্যাপারটা হচ্ছে যে ছেলে 10 বছর হওয়া পর্যন্ত ওই টাকাটা থাকবে জয়েন্ট অ্যাকাউন্টে। জয়েন্ট অ্যাকাউন্টে মানে হচ্ছে যে দুজনের সই ছাড়া ওই টাকা তোলা যাবে না। যার জন্যে জলনদীপ এই শর্তটা রেখেছিল যে ডিভোর্সের সময়, মানে ডিভোর্সের আগে ওই পেপারটায় সাইন করে দিতে হবে, যাতে ও 5 লাখ টাকা হাতিয়ে নিতে পারে, তবেই ও ক্লিন ডিভোর্স দেবে, মানে মিউচুয়াল ডিভোর্স দেবে। আর সেকেন্ড শর্তটাকে যখন জাস্টিফাই করলো গিমা দালাল, কি বলল? যে হ্যাঁ, আমি ওদের বাড়ি গেছি, তাই জন্য তো আমাকে কেস দিয়েছে, অন্যদের তো দেয়নি। কত লোক তো কত কথা বলছে, ব্যাপারটা তা নয়। কেসটা হচ্ছে যে বাড়ি তুমি গেছো নিজের জন্যে, ঠিক আছে, তুমি বাড়ি গেছো বলে টিনা কেস দিয়েছে এবং সেই কেস তুলে নিতে হবে। কেন? বাড়িতে যাবার জন্যে তোমার কাছে কি কেউ ইনভিটেশন পাঠিয়েছিল? তুমি সেদে গায়ে পড়ে বাড়ি গেছিলে এবং ভার্চুয়ালি দালালির কপিরাইটটা নিয়ে এসছো। বড় চ্যানেলদের বিরুদ্ধে এই দালালির কপিরাইট নিয়েই তো লড়ে যাচ্ছে গুপ্তি আর পুঁটলি, বস্তিবাসী পুঁটলি মাসি, যাকে নিল না সেদিন স্ট্রিম লাইনে, লাথি খেয়ে এসে ক্যাঁ ক্যাঁ করে কাঁদছিল, আবার পায়ে ধরে ক্ষমা চেয়ে, ইয়েতে তো দেখেছো কমিউনিটি পোস্টে ডাস্টবিনের পায়ে ধরছিল, তো পায়ে ধরে ক্ষমা চেয়ে আবার দলের মধ্যে ঢুকতে চাইছে, কারণ এরা ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েট করতে পারে না। আগেই বলেছি আমি, সেই ভিডিওতেই বলেছিলাম, যখন ও ক্যাঁ ক্যাঁ করছিল যে আমাকে নিলে না কেন, আমাকে নিল না কেন, হ্যাঁ হ্যাঁ, আমাকে খেলা নিল না, নির্লজ্জ বেহায়া পুঁটলি। আমি তখনই বলেছিলাম না যে কালকেই এরা মিলে যাবে, কারণ এদের ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েট করার যোগ্যতাই নেই, দলে না এলে এরা করে খেতে পারবে না। তো যাকে, সেটা ডিফারেন্ট ইস্যু। এখানে আমরা কথা বলছি দালালের ব্যাপারে। দালালকে জলনদীপের বাড়ি যাবার জন্যে কেউ ইনভিটেশন দিয়েছিল? দিনের পর দিন ওইখানে বসে থাকবার জন্যে, যখন তখন ওই বাড়িতে ঢুকে যাওয়া, গেস্ট নিয়ে যাওয়া, ডিজিটাল ভিক্ষে করা, নিজের কিউআর কোডটা দেয়া। কেন? ভিক্ষে হচ্ছে টিনার ছেলের নামে, তো টিনার কিউআর কোড বা জলনদীপের কিউআর কোড নিদেন পক্ষে দেওয়া যেত, গিমার কিউআর কোড কেন? কামিয়েছ তো তুমি বাবা, প্রচুর কামিয়েছ। এবং জলনদীপের মতো ধুরন্ধর একটি লোভী লোক যখন দেখছে যে লাভের গুড় তো জলহস্তি খেয়ে যাচ্ছে, তখন সে অবজেক্ট করার আগেই তার মুখে ঠুসে দিয়েছে কিছু নোট। তাকে বলেছে যে দেখো, আমি একা খাবো না, হ্যাঁ আমি 80% নেবো, তোমায় 20 দেবো, কিন্তু 20 তো দেবো, আমি না থাকলে এই 20টাও পাবে না। তো এগুলো তো তুমি নিজের স্বার্থে করেছো। তাহলে ওদের বাড়ি গেছি বলেই আমায় কেস দিয়েছে, এই কথাটা তো জাস্টিফাইড নয়। জাস্টিফাইড কোনটা জানেন তো ডিয়ার ফ্রেন্ডস? রিফ্লেকশন কি হচ্ছে? সেটা হচ্ছে গিমা দালালের লোভ এবং ব্যবসায়ী মনোবৃত্তি। গিমা দালাল চাই না যে মিউচুয়াল ডিভোর্সটা হোক, কারণ ও খুব ভালো করে জানে যে আমার ওপর কেস তুলে নাও, এই শর্তটা রাখলে টিনা কোনো দিনই মিউচুয়াল ডিভোর্সের শর্তে সাইন করবে না, ঠিক আছে। ওই মেয়েটা স্বাধীনভাবে বাঁচতে চায়, নির্বিরোধী জীবন কাটাতে চায়। ওর পেছনে এই যে গুজববাজ খিস্তিবাজ পড়ে আছে, ফালতু আজব আজব গল্প, ওর ফটো এদিকে ওদিকে, কোনো মুদির দোকানের ফটো তোলে তাতে টিনার একটা ব্লার ফটো,
ঘষা ফটো, যে ফটোটা অনেক হেলদি, টিনার থেকে অনেক বেশি হেলদি, মোটা মহিলাটা, ঠিক আছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার ব্লার যাতে স্ট্রাইক দিতে না পারে, কেসগুলো বুঝুন, টিনার ফটো ইউজ করছে ব্লার করে যাতে কেস দিতে না পারে, মানে স্ট্রাইক দিতে না পারে, সেই রকমভাবে করে এই যে গুজবগুলো রটানো হচ্ছে, সব তো মিটে যাবে এই ডিভোর্সটা হয়ে গেলে। ওই জন্য টিনা জাস্ট চায় যে মিউচুয়াল ডিভোর্সটা হয়ে যাক। এই বিয়ে থেকে ওর আর কিছু পাওনা নেই। এটা একটা অ্যাবিউজিভ ম্যারেজ ছিল প্রথম দিন থেকেই, কারণ প্রথম দিন থেকে সে বেসিনের কেসটা আপনারা তো শুনেছেন, মানে ফুলশয্যা তো হয়নি, কিন্তু ফুলশয্যা একটা রিচুয়াল তো থাকে, সেই জন্য মেনশান করলাম আর কি, ফুলশয্যা পরের দিন থেকেই, বৌভাতের পরের দিন থেকেই ধরো, যেভাবে জলনদীপ ওকে অ্যাটাক করেছিল, বাপ তুলে কথা বলেছিল, সেই দিন থেকে অ্যাবিউজ শুরু হয়ে গেছিলো। লাস্ট 1 বছর ফিজিক্যাল অ্যাবিউজও হয়েছিল। আর কোনো জিনিস তো বিয়েতে ছিল না, ঠিক আছে। সুতরাং এই বিয়ের থেকে ও কোনো দিনই কিছু পায়নি, আর ভবিষ্যতে কিছু পাওয়ারই নেই। শুধু ওর একটা মাত্র জিনিসই এখন চাই, সেটা হচ্ছে ছেলে। ও সিঙ্গেল মাদার হিসেবে বাঁচতে চায়, কারণ বাকিদের নোংরা মতে ওর নার্ভগুলো ভার্চুয়ালি নাম হয়ে গেছে। ওর আর কোনো রকম ইচ্ছে বাকি নেই, শুধুমাত্র সন্তান চায়, ঠিক আছে। এটা ডিফারেন্ট ইস্যু। এইবার যে টপিকে বলতে চাইছি, টিনা যেভাবে মরিয়া হয়েছিল মিউচুয়াল ডিভোর্সের জন্যে, যে কোনো শর্ত হয়তো মেনে নিত যদি এই গিমা দালালের ব্যাপারটি না থাকতো। হ্যাঁ, ছেলের প্রতি সত্যহীন হয়ে সাইন করে দিতে হবে, এটা মানবে না, কোনো দিনই কোনো মা মানবে না। কিন্তু টাকার ব্যাপারে টিনার লোভ বা টিনার চাহিদা কোনো দিনই নেই। হ্যাঁ, টাকা প্রয়োজন, সেইটুকু তো সব মানুষেরই লাগে। নিজের বাঁচতে গেলে টাকা প্রয়োজন, কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে টাকা প্রয়োজন, তারপর কোর্ট কেস লড়তে গেলে টাকা প্রয়োজন, সেই দিকে নজর তো রাখতেই হবে, নাহলে তো আবার লোকে বলবে যে এই মেয়েটা কিছুই পারে না, ঠিক আছে। তো গিমা দালালের কেসটা বুঝলে কি, ও ওই ক্লজটা ঢুকিয়ে দিয়েছে এবং সেটা জাস্টিফাই করতে গিয়ে কি বলছে, সেই যা বলছে ভাট বকলো, তার মর্মার্থ এটাই হচ্ছে যে আমার ওপর কেস না তুললে আমি ডিভোর্স নিতে দেব না। বুঝতে পারছো, আমার ওপর কেস না তুললে আমি ডিভোর্স নিতে দেব না। ভার্চুয়ালি এটা জলনদীপকেও বলে রেখেছে যে আগে আমার ওপর কেস তুলতে হবে, তবে তোমরা মিউচুয়াল ডিভোর্স পাবে, ঠিক আছে। কারণ জলনদীপও মিউচুয়াল ডিভোর্স চায়। কারণ ব্যাপারটা হচ্ছে জানো তো, পরের পেছনে বাঁশটা ও তো ভারবালি দিতে পারে। ও যে ইয়েতে সাইবার বুলিংয়ে ধোঁয়া দিচ্ছে 2 দিন ধরে, ও যখন মুখমাদারি করে এত ভালো কাজ করে দিতে পারে, তখন কোর্ট কেসের পেছনে ও কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করবে কেন? কোর্ট কেসটা মিটিয়ে নিয়েও কিন্তু টিনা এবং সৌমালির পেছনেও হাত ধুয়ে পড়ে থাকবে, কারণ কন্ট্রোভার্সি ছাড়া ওর জীবন নেই, ঠিক আছে। এবং ওর ব্লগেও আর কিছু নেই, কন্ট্রোভার্সিয়াল এলিমেন্ট দিতেই হবে ব্লগ সাকসেসফুল করতে হলে। তো সেটাও এমনিই পারে। প্রথম দিন থেকে প্রথম চ্যানেলটা দাঁড় করিয়েই ছিল সৌমালির বিরুদ্ধে কন্ট্রোভার্সি বেছে, সেই দিন থেকে ওর চস্কা হয়ে গেছে। আর এই জিনিসটাও খুব পারে, এই নোংরামোটা করতে খুব ভালো পারে। তা ওর যখন এইরকম মুখমাদারি করার এক্সপার্টাইজ রয়েছে, তাহলে ও কোর্ট কেসের পেছনে খরচা করবে কেন? এই যে চতুর্দিকে ঘুষ দিয়ে বেড়াচ্ছে, এটাতে পয়সা খরচ হয় না। তো জলনদীপও কিন্তু ভার্চুয়ালি চাইছে যে কোর্ট কেসটা খতম হোক, কিন্তু নিতে দিচ্ছে না কে? গিমা দালাল। কারণ গিমা দালালের শর্ত হচ্ছে আমি যা কামিয়েছি খেয়েছি সে তো হয়েছেই, কোর্ট কেসটা আমার ওপর থেকে তুলে নিতে হবে। মানে কি, তোমরা লড়তে থাকো ভাই দুপক্ষ, আর যত দিন লড়বে ততদিন আমার ফায়দা, কন্ট্রোভার্সি বেঁচে থাকবে, কন্ট্রোভার্সি বেঁচে থাকলেই আমার গ্রহণযোগ্যতা থাকবে। দর্শকরা ভার্চুয়ালি, আমি আপনাদের প্রমাণ দিয়ে কথা বলছি, আপনাদের মনে আছে টিনার একটি কমেন্টকে ভিত্তি করে ওয়াইটিতে মাঝে ঝড় উঠেছিল, এবং সেই কমেন্টের ফায়দা তুলতে গিয়ে এরা তিনটে করেছিল, তিনটে কন্টেন্ট, মানে জলনদীপ অ্যান্ড গ্যাং, এদের কথা বলছি। এরা মানে গিমা দালাল আর জলনদীপ। প্রথমে আমাকে ডাকলো না, মাসিমা মেসোমশাই এটা ফোন করলো না, করে একটা প্র্যাঙ্ক ভিডিও করেছিল যাতে ভিউ কামিয়েছিল। কিন্তু সেই প্র্যাঙ্ক ভিডিওর নিচে যে কমেন্টগুলো ছিল, মনে আছে কি আপনাদের মনে আছে? আমার কিন্তু মনে আছে। একটি নর্মাল কমেন্ট ছিল না, সব ছিল কোনোটা বলছে কেন নাটক করছো, ফোন ওরা করেছে, কোনোটা বলছে ফোন করার ওয়েট কেন করছো, কোনো দিন কি তুমি ইনভিটেশনের ওয়েট করো? তুমি তো এমনি ও বাড়িতে ঢুকে বসে থাকো, তাহলে বলেনি তো কী হয়েছে, তুমি চলে যাও।
কেউ এটা হার্শভাবে বলছে, কেউ ভদ্রভাবে বলছে যে তুমি তো দিদি, তুমি যেতেই পারো, তোমাকে আবার নেমন্তন্ন করার দরকার কি। আর বাকিরা সবাই জাস্টিফাই করছে এরকম কোনো কথা নয়, একটা ছোট্ট করে ঘরোয়া খাওয়া দাওয়া করেছে, তোমাকে ইগনোর করার কোনো কথা নয়। মানে প্রত্যেকে কিন্তু জলনদীপকে জাস্টিফাই করে কমেন্ট দিয়েছিল। মানে কি, এটা দিয়ে আমি কি প্রুভ করলাম যে গিমা দালালের যে সাবস্ক্রাইবার লেভেল, ঠিক আছে, এই যে 54 না কত হয়েছে, এটা কিন্তু মেনলি জলনদীপ এবং মেনলি ওই বাচ্চাটার জন্যে। জলনদীপকে বাদ দাও, বাচ্চাটার জন্যে, ঠিক আছে। তো জলনদীপ এবং বাচ্চাটি না হলে হয়তো 54তেই আটকে যাবে, সে আর 55 হবে না, বুঝতে পারছো। সুতরাং ও এই কোর্ট কেসটা নেভার এন্ডিং করে দিতে চাইছে, ওই জন্যই ওরম শর্ত দিয়েছে। কারণ টিনা এই শর্ত কোনো দিন মানবে না। যে মানুষ তাকে দিনের মধ্যে 3বার করে প্রেগনেন্ট করে আর 3বার করে তার খালাস করায়, এই সেদিন পর্যন্ত অলরেডি কি নিয়ে নিয়েছিস না নিবি ভাবছিস? কারণ নোংরামো ছাড়া এ আর কিছু পারে না, বুঝতে পারছেন। এই ধরনের কথাবার্তা যে বলে টিনার মাকে, টিনার ঠাম্মাকে এবং টিনার ননদকে, বাজে পিসি, কথাগুলো মনে আছে? কোন সম্পর্ককে ও ছেড়েছে? তাহলে এই মানুষটাকে কেউ ক্ষমা করতে পারে? কেউই ক্ষমা করতে পারে না। বড় চ্যানেলও তো এর ওপর কেস দিয়েছিল, ও ব্যাকডোর দিয়ে ক্ষমা চেয়েছে। টিনার কাছেও শুনেছি এ নাকি ক্ষমা চেয়েছে, যেটা ঘুরিয়ে বলছে টিনা নিজে ফোন করেছিল, সেটা ফালতু কথা। টিনার কাছে এই ক্ষমা চেয়েছে, যাই হোক, কিন্তু কিছু কিছু কাজ না ক্ষমার অযোগ্য হয়। সুতরাং টিনা একে ক্ষমা কোনো দিনই করবে না, ও সেটা জানে, যার জন্য এই শর্তটি রেখেছে। মানে কোর্ট কেসটা হচ্ছে সেই স্যামুয়েল বেকেটের গল্পটা পড়েছেন আপনারা? নভেল, বিখ্যাত নভেল স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গডট। যে গডট জীবনে আসেনি, নেভার এন্ডিং একটা ওয়েট, পড়েছেন তো? সিম্বলিক একটা প্লে। তো গিমা দালাল ভার্চুয়ালি টিনার যে ডিভোর্স কেসটা, টিনা জলনের ডিভোর্স কেসটা ওই ওয়েটিং ফর গডটের মতো বানিয়ে দিতে চায়। দুটো সমান্তরাল রেল লাইনের মতো চলতেই থাক, সে নেভার এন্ডিং। তাতে সবার লাভ, কোর্ট কাছারির লোকেদেরও লাভ, চলুক কেসটা। আর এই লোকটার তো লাভ আছেই, মানে এই গিমা দালালের তো লাভ আছেই, বুঝতে পারছো। আর এর সঙ্গে অ্যাসোসিয়েটেড যে কন্টেন্ট ক্রিয়েটার, তাদেরও লাভ আছে, নিজেও খাচ্ছে, ওদেরও করে খাওয়ার সুযোগ করে দিচ্ছে। কারণ যতদিন কন্ট্রোভার্সি আছে ততদিনই তো কন্টেন্ট ক্রিয়েটারদের খাদ্য এবং গিমা দালালের চান্স, ঢুকে পড়ার চান্সের মধ্যে। জলনদীপের তরফ থেকে আহা দিদি, বসো দিদি, ওঠো দিদি, খাও দিদি, আর দেখেছেন কি না? সুতরাং গিমা দালালের যে আসলিয়তটা, আসল রঙটা ধীরে ধীরে প্রকাশ পেয়ে যাচ্ছে। দেখলেন কালকে কি বললো ভিডিওতে? পরে আমি এটা ভাবছিলাম, কিন্তু ততক্ষণ ভিডিও পোস্ট করে দিয়েছি। ব্যাপারটা হচ্ছে কালকে ভিডিওতে বললো হ্যাঁ আমার ওপর কেস তো তুলে নিতেই হবে, মানে আমার ওপর কেস যতক্ষণ না তুলে নেবে আমি মিউচুয়াল ডিভোর্স হতে দেব না। এটা হচ্ছে মেল কথা। তাহলে আপনারা বুঝতে পারছেন এর দিদিত্ব আর পিপ্পিত্ব কত বেশি। মাঝখানে তো একদিন বলেও ফেলেছিল নিয়ে যাক বাচ্চাটাকে নিয়ে যাক, বাচ্চাটা লায়াবিলিটি দুপক্ষেরই। আচ্ছা, ফিরে আসি প্রমাণের কথা। গিমা দালাল বেশ কিছু প্রমাণ খেলা খেললো, তার 2-3টে জবাব কালকের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি। যেমন বাচ্চাটাকে নিয়ে যাওনি কেন, পরের দিন এসে নিয়ে যাওনি কেন, এই সমস্ত রটনা রটিয়ে দর্শকদের ও বোকা বানাচ্ছে। যারা বোকা বনবে বা ওই পালিত দর্শক, যারা হোয়াটসঅ্যাপ পালিত দর্শক, তাদের কথা বাদ দিন, কিন্তু এমনি আপনারা যুক্তি দিয়ে ভেবে দেখুন, তাহেরপুর থানায় বসেছিল, তাহেরপুর থানার ওসি হচ্ছে বিরাট বড় প্রমাণ একজন, ঠিক আছে। তাছাড়া ওইখানে বাচ্চাটার জন্যে 2-4 দিনও মামার বাড়িতে বসেছিল, ডিরেক্ট বাড়ি আসেনি। কেন বসেছিল টিনা? মামার বাড়ি আর জলনের বাড়ি কাছাকাছি, কেন বসেছিল? যদি কোনো রকম নেগোসিয়েশন হয়, যদি বাচ্চার কথা বলে, যদি বাচ্চা দেয়, বা কোনো রকম নেগোসিয়েশন হয় সংসার নিয়ে, বুঝতে পারছো? এই জন্যেই টিনা ওখানে ছিল। তো মামার বাড়ির লোকজনেরাও আছে, প্রমাণ। দ্বিতীয় কথা হচ্ছে আর একটা প্রমাণ যেটা আমি দিতে চাইছি এখানে, এইবার কিন্তু প্রমাণ দেওয়ার পালা জলনদীপের এবং গিমা দালালের। ভার্চুয়ালি গিমা দালাল তো মানে লাভের গুড়টি খেয়ে সরে যাবে, ফাঁসবে জলনদীপ। প্রথম দিন থেকে আমি বলছি, এই শাঁকচুন্নি দালাল ঘাড়ে চেপেছে, এ লাভের গুড়টি খেয়ে সরে যাবে আর ফাঁসবে জলনদীপ, বুঝতে পারছেন তো। সে হাঁসের গল্পটা জানেন তো, হাঁসের ঠোঁটে এমন কিছু থাকে কেমিক্যাল বা কিছু,
যে জৈবিক কেমিক্যাল এমন কিছু থাকে নিশ্চয়ই। হাঁস যেই ঠোঁটটা ডোবায় না জলের মধ্যে, তো দুধ আর জল আলাদা হয়ে যায়। গীমা দালালের কেসটি তাই, যেখান থেকে যত প্রফিট, হোয়াটসঅ্যাপ গ্রুপ, কালো টাকা, ভিউজ, রেভিনিউ, সাবস্ক্রাইবার, সব কিছুও নিয়ে নেবে। আর কোর্ট কেস করতে থেকে যাবে জলনদীপ, বোকা জলনদীপ। টিনাকে বলেছিল না বোকার হদ্দ, কালকে আবার শাঁকচুন নিয়ে বললো মদ খেয়ে এসে। অ্যাকচুয়ালি মদ খেলে ওর নিজের উপর কন্ট্রোলটা থাকে না। তো ডিয়ার ফ্রেন্ডস, যে কথাটা আমি এখানে বোঝাতে চাইছি সেটা হচ্ছে প্রমাণ দেওয়ার পালা এবার ওদের। প্রথম কথা হচ্ছে জলনদীপ দর্শকদের প্রভোগ করেছিল। জলনদীপ যেটা করে শুধুমাত্র ভিউজের জন্যে করে। ওয়াইটিতে লড়াইটা হচ্ছে না, কোর্ট কেসের সলিড প্রুফ দিতে লাগবে, ঠিক আছে, সলিড প্রুফ। প্রথম কথা হচ্ছে দুধ ছাড়ানো বাচ্চা নিয়ে চলে গেল, দুধ ছাড়ানো বাচ্চা ফেলে রেখে চলে গেল, ঠিক আছে, নিজেই বলেছে পিটপিট করতে করতে, নিজেই বলেছে পিটপিট করতে করতে কোমরে হাত দিয়ে, মনে আছে? এইটা একটা বিরাট বড় প্রমাণ। কেমন করে হচ্ছে বোঝাচ্ছি। দেখুন, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়াঝাঁটি হয়েছে, মারপিট হয়েছে। হাজব্যান্ড বলছে যে তুমি কেন হোয়াটসঅ্যাপ চ্যাট করেছো, বউয়ের থেকে ভুল হয়ে গেছে। অ্যাবিউসিভ ম্যারেজ, দিনের পর দিন সেক্সুয়াল ডিপ্রাইভেশন, মেন্টাল ডিপ্রাইভেশন, রোমান্টিক ডিপ্রাইভেশন, এগুলো বাদ দিন। মোদ্দা কথা যেটা চোখে দেখা যাচ্ছে, খালি চোখে যেটা দেখা যাচ্ছে, আমার মতো চশমা পরে দেখতে হয় না, সেটা হচ্ছে যে বউ ভুল করেছে, হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, স্বামীর ঘরে থেকে অন্য লোকের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, ঠিক আছে, সেটা স্বামী স্ত্রীর গণ্ডগোল, ঠিক আছে, কিন্তু ছোট্ট বাচ্চাটাকে মার থেকে আলাদা করে রাখার কি কোনো কারণ আছে? যেখানে স্ত্রী বাচ্চা নিতে চাইছে, এইবার কোর্টে গিয়ে ওকে জবাবদিহি করতে হবে। সেদিন দর্শক খেপিয়েছিল না যে ইমিউনিটি ডিসঅর্ডারের জন্যে মা দায়ী, এইটা প্রমাণ করার জন্য দর্শক খেপিয়েছিল, যেটা পুঁটলি মাসিও বলছিল যে দুধ ছাড়ানো বাচ্চা রেখে চলে গেছে, ওই জন্য ইমিউনিটি ডিসঅর্ডার হয়েছে। ব্যাপারটা হচ্ছে এবার কোর্টে যখন টিনার উকিল চেপে ধরবে, তখন ওকে জবাব দিতে হবে যে হাজব্যান্ড ওয়াইফের ঝামেলার জন্যে যে বাচ্চা ব্রেস্ট ফিডিং এখনও ছাড়েনি, যার এখনও ব্রেস্ট ফিডিংয়ের আদত রয়েছে, সেই বাচ্চাকে তুমি কেন মার থেকে আলাদা করেছো? টিনা কত ভালো মা এখানেই বোঝা যায়। 18 বছরের একটি মেয়ে বাচ্চাটিকে কন্টিনিউ ব্রেস্ট ফিডিং করিয়ে গেছে। অনেক মাই কিন্তু করায় না, কারণগুলো তোমাদের সবার জানা আছে, ঠিক আছে। কন্টিনিউ প্রায় 2.5-3 বছর অবধি যতদিন ওখানে ছিল ততদিন ও ব্রেস্ট ফিডিং করিয়েছে। প্রথম দিকে তো মানে বাচ্চাদের সেরেল্যাক বা পিডিয়াশিওর এগুলো তো ভুলেই যান, আর গরুর দুধও এরা দেয়নি। প্রথম দিকে 6 থেকে 8 মাস শুধু টিনার ওপর বেশ মানে ভিত্তি করে বাচ্চাটা বেঁচেছিল। সেই মায়ের নাকি আজ কোনো অধিকার নেই, সে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে বলে। যাকে এ ব্যাপারে দাদাভাই আপনাদের সঙ্গে খোল্লা আলোচনা করেছেন, ওনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। আর আমি তো গত 6 মাস ধরে বলেই যাচ্ছি। ফিরে আসি টপিকে। টিনার উকিল যখন চেপে ধরবে যে বাচ্চা মায়ের ফিড নিচ্ছে, সেই বাচ্চাকে তুমি কেন আলাদা করে রেখেছো মায়ের থেকে? তোমাদের হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম হতেই পারে, বাচ্চাটাকে মার কাছে দাওনি কেন? তার জবাব জলনদীপ কী দেবে? নাম্বার 2, সালিশি সভায় মিটমাট হয়ে যাবার পরও বউয়ের গায়ে হাত তুলেছিলে কেন? বউয়ের গায়ে দাগ ছিল, বউয়ের গায়ে হাত তুলেছিলে কেন? বউয়ের গায়ে যে দাগ ছিল এটা ওরা কোর্টে প্রুভ করতে পারুক না পারুক, একজন সাক্ষী কিন্তু আছেন, তাহেরপুর থানার ওসি, উনি দেখেছেন দাগগুলো। যার জন্যই তো উনি টিনাকে বলেছিলেন আপনি বলুন, আমি এক্ষুনি 498 কেস দিয়ে ওকে তুলে নিয়ে আসবো। টিনা সেদিন কেসটি না করে প্রচণ্ড ভুল করেছে। অ্যাকচুয়ালি মানুষ তো ওই জন্যই তো কথাটা হয়েছে, চোর পালালে বুদ্ধি বাড়ে। মানুষ তো আর গণৎকার নয়, ভবিষ্যৎটা এরম দাঁড়াবে, এর মাঝখানে গীমা দালাল ঢুকে ফায়দা তুলবে, এগুলো তো আর মানুষ হাত গুনে রাখে না। গণৎকার তো মানুষ নয়, ভবিষ্যৎ দ্রষ্টা তো মানুষ নয়। যাই হোক, এই হচ্ছে একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অসুস্থ বাচ্চা, যার জ্বর রয়েছে, হাই ফিভার, ইমিউনিটি ডিসঅর্ডার হয়েছে, সেই বাচ্চাকে ফেলে তুমি আলুরদমের বাড়িতে কি করতে গেছিলে? আলুরদমের সঙ্গে বিজনেস মানে কোর্ট কাছারির ব্যাপারে কথা বলতে গেছিলাম, এগুলো বলেছে জলনদীপ, সেগুলো কনফারেন্স কলে হয় না? তাহলে কেন গেছিলে? ওই প্রত্যন্ত গ্রামের বাচ্চাটাকে ছেড়ে কেন গেছিলে? ঠিক আছে, টিনাকে এতদিন ধরে ডিজিটালি কেন বদনাম করছো? এই কথাগুলো উকিল জিজ্ঞেস করবে না? কি বলেন আপনারা?
আর বাচ্চার কাস্টাডি কেসে ও যে দুটো চিঠা দেখিয়েছে, হাইকোর্টের একটা কি ক্লজ এবং সুপ্রিম কোর্ট, কথায় কথায় এখন সুপ্রিম কোর্ট দেখাচ্ছে। সুপ্রিম কোর্টে যেতে গেলে নিচে সিঁড়িগুলো ভাঙতে হবে যে ডেয়ার, হ্যাঁ, একবারে আমি 4 তলায় উঠে যাব তা তো নয়, 1 তলা 2 তলা 3 তলা করে তো 4 তলা উঠতে হবে। সেশন কোর্ট, হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট, তাই না? আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, এই যে 7 মাস ধরে টিনার পেছনে দর্শকদের লেলিয়ে দিচ্ছে, এটার কারণও দেখাতে হবে, ঠিক আছে? আর বাচ্চার যখন কাস্টাডি ও দাবি করবে, আচ্ছা ওই কথাটা আগে ক্লিয়ার করিনি, কালকের ভিডিও এটা অ্যাকচুয়ালি বলেছি, একবার রিভিশন দেব। ও যে হাইকোর্টের কতগুলো ক্লজ দেখিয়েছে, ডিয়ার ফ্রেন্ডস, এই জিনিসটা কিন্তু আমিও জানি, আমার হাজব্যান্ডকেও জিজ্ঞেস করলাম, তো উনিও বললেন যে সুপ্রিম কোর্টের কিছু ভার্ডিক্ট, হাইকোর্টের কিছু ভার্ডিক্ট উদাহরণ হিসেবে থেকে যায়। কোর্ট লড়ার ক্ষেত্রে, মানে কোর্টে কেস লড়ার ক্ষেত্রে এগুলো কিন্তু বলা হয় যে দেখুন অমুক কেসের ক্ষেত্রে মহামান্য আদালত এই রায় দিয়েছিলেন, তাতে এই কথা বলা হয়েছিল, তমুক কেসের ক্ষেত্রে মহামান্য হাইকোর্ট এই রায় দিয়েছিলেন। কিন্তু এই অমুক কেস আর তমুক কেস, মাইন্ড ইট, ওই যে ক্লজগুলো কালকে জলনদীপ দেখালো, লয়াল মা কথাটার মানে আমি বুঝলাম না, লয়াল ওয়াইফ শুনেছি, লয়াল মা কী জিনিস আমি জানি না। তো মা তো লয়ালই হয় ভাই। তো যেটা বলতে এসছি, ব্যাপারটা হচ্ছে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের যে ক্লজগুলো, সেগুলো কেস বিশেষে, টিনার কেসটার সঙ্গে ওই কেসগুলোর কতখানি সিমিলারিটি আছে দেখার পরই ওই ক্লজগুলো ওই কেসে লাগু হবে। বুঝতে পারছো তো? যত তোমরা ওপরের দিকে যাবে তত কিন্তু থাকবে, ট্রান্সপারেন্সি থাকবে। ছোট জায়গায় আলুর দম দৌড়োদৌড়ি করে সামলে দিতে পারে, বড় বড় জিনিস দেখাচ্ছে তো, হাইকোর্ট দেখাচ্ছে, সুপ্রিম কোর্ট দেখাচ্ছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টে কিন্তু সততা থাকে, সেখানে আলুর দমের দৌড়ানোর ফল কিন্তু হবে না। কি বলছি আমার বন্ধুরা নিশ্চয়ই বুঝছো, বুঝতে পারছো? যাকে এটা ক্লিয়ার করলাম। দ্বিতীয় কথা, এইবার পুরো খেলাটা কিন্তু টিনার কোর্টে আসবে, বলটা এখন টিনার কোর্টে, তার উকিল জিজ্ঞেস করবে এবং তোমাকে এই প্রমাণগুলো দিতে হবে। ওই জন্যই তো বলছে যে অ্যালিগেশন তোমরা দিয়েছো, তোমরা আগে প্রুফ করো তোমাদের অ্যালিগেশনগুলো সত্যি, তবে তো আমি জবাব দেবো। শর্ট ভিডিওটা এটাই বলেছে, পুরো তো ভেঙে ঝুড়ি কোদাল নিয়ে বুঝিয়ে বলবে না। আচ্ছা, চাইল্ড লাইনের লোকেরা যখন কাস্টাডি কেস দেখবে, ঠিক আছে, তারা যেমন টিনার হোয়াটসঅ্যাপ চ্যাট করা এইটি এগিয়ে দিচ্ছে যে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে বলে সে বাচ্চা পাবে না। প্রথম কথা, মা হোয়াটসঅ্যাপ চ্যাট করলো না করলো কাস্টাডির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, পরকীয়া তো আইনে নেই ওয়ার্ডটা। মা বাচ্চা পাবে কি না, বাচ্চার সঙ্গে মার যে ব্যবহার, মা কন্টিনিউ ব্রেস্টফিড করিয়েছে, 7 থেকে 8 মাস মায়ের দুধের উপর ভরসা করে বাচ্চাটি বেঁচেছিল, মাকে দিনের পর দিন ডিপ্রাইভ করে রেখেছিল, বাপের বাড়িতে যেতে অবধি দিত না, বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। এই ধরনের মা আমাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে, আমার ননদ, দূর সম্পর্কে ননদ যারা, এমনি ননদ তো আছে, দূর সম্পর্কের ননদ যারা, আমার একজনের কথা মনে আছে, আমার ছেলের মুখের ভাতে বলছিল, তুমি আগে খেয়ে নাও বৌমা, এসো তুমি আগে খেয়ে নাও, কাঁচা পোয়াতি, কথাটা আমার মনে আছে, গ্রামের কথা তো, কাঁচা পোয়াতি মানে বাচ্চা দুধ খাচ্ছে, তখন বাচ্চা যখন দুধ খাচ্ছে মায়ের কিন্তু আলাদা করে কেয়ার নেওয়া হয় যাতে দুধটা বেশি আসে। বুঝতে পারছো কি বলছি? কোনো কিছু দেখেছেন এখানে? আচ্ছা, চাইল্ড লাইনের লোকেদের কথা বলছিলাম না, বাচ্চার কাস্টাডি কেসে কিন্তু এইগুলি দেখবে যে মায়ের হোয়াটসঅ্যাপ কেস কতটা গুরুত্বপূর্ণ কাস্টাডির ক্ষেত্রে আমার জানা নেই, কিন্তু বাচ্চা দুধ খাচ্ছে, ব্রেস্টফিড নিচ্ছে, সেই অবস্থা থেকে বাচ্চাকে কেড়ে রাখা হয়েছে, কেড়ে নিয়ে মায়ের থেকে আলাদা করা হয়েছে প্রথমবার শুধু ভিউজের জন্যে। মার সিম্পলি একটা হয়েছিল, প্রেশারের ফল হয়েছিল, লো প্রেশার তো ছোঁয়াচে নয়, তাহলে বাচ্চাকে নিয়ে আসা হলো কেন? জ্বর হয়েছিল মায়ের, সেই জন্যে বাচ্চাকে নিয়ে আসা হয়েছিল। এই জিনিসগুলো দেখবে। তখন 15 দিন বাচ্চাকে সরিয়ে রেখেছে, এখন প্রায় 8 মাস বাচ্চাকে সরিয়ে রেখেছে, বাচ্চাটা মাঝরাতে উঠে কাঁদে, ব্রেস্টফিড ডিমান্ড করে,
মায়ের জন্যে সে ছটফট করে, ওই জন্যই তাকে অত মোবাইলে বেশি করে রাখা হয়। তো চাইল্ড লাইনের লোকেরা কিন্তু এইগুলি দেখবে যে বাবা নিজের স্বার্থের জন্যে, নিজের লোভের জন্যে কীভাবে বাচ্চাটার ওপর টর্চার করেছে। বাচ্চার অ্যাঙ্গেল দিয়ে দেখুন না, সেদিন একটা চামচ সবাই মিলে চুষছে, সেই চামচটা বাচ্চার মুখে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। চাইল্ড লাইনের লোকেরা কিন্তু শুধু বাচ্চার ওয়েলফেয়ার দেখবে, হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া দেখবে না, এবং তারা শুধু এইটা দেখবে যে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়ার জন্যে বাচ্চাটা কিভাবে সাফার করেছে, এবং বাচ্চাটার সাফারিংস পুরোপুরি বাবার ওপর বর্তায়, দায়টা বাবার ওপর বর্তায়। তোমরা বলবে যে মা কেন ফিরে যায়নি, বাবা কেন নিতে আসেনি? বাবা শুধুমাত্র ক্যামেরা খুলে ফিরে এসো করলেই তো হবে না। বিয়ে থাকি ক্যামেরাই হয়েছিল, ইউটিউবে ক্যামেরা খুলে ইউটিউবের ওই হ্যাশট্যাগকে সাক্ষী রেখে বিয়ে হয়েছিল। বিয়েটা যেরকম ভার্চুয়াল ওয়ার্ল্ডে নয়, রিয়েল ওয়ার্ল্ডে হয়েছিল। মাকে নিতে আসার দরকার ছিল রিয়েল ওয়ার্ল্ডে। ওরা যখন বাড়িতে আসতো, আমার ডাস্টবিনের একটা কথা মনে আছে, তোমাকে অপমান করার জন্য এখানে কেউ বসেনি, তখন ও টিনার হয়ে ভিডিও করতে, ঘুরে যায়নি এইভাবে 180 ডিগ্রি ঘুরে গেল। তো তারপরে হঠাৎ করে এই সমস্ত জিনিস কিন্তু চাইল্ড লাইনের লোকেরা দেখবে। অনেক লম্বা হলো, বাকি প্রুফগুলো পরের ভিডিওয়ে বলবো।